যদি আবার একটা অথর্ব সরকার, আরেকটা গুন্ডা সরকার যদি বাংলাদেশে অধিষ্ঠিত হয়, তবে প্রবাসীরা মুখ ফিরিয়ে নিবে বলে আমার বিশ্বাস। কখনো স্বৈরাচারকে গ্রহণ করা হবে না। এই যে সচেতনতা, এই যে সংস্কার, এটাই দেশকে এগিয়ে নিবে। এবং আগামী নির্বাচনে, সংস্কার হোক বা না হোক, আগামী নির্বাচনে যদি জনগণ চায় যে আমরা যোগ্য লোকটিকে নির্বাচিত করব, আজকে কেন লন্ডনে গিয়ে একজন রাজনৈতিক নেতার সাথে কথা বলতে হবে? উনি কেন নিরাপত্তা চেয়ে যে আমি আসবো এখানে আলোচনা করতে আমার দেশের মাটিতে? এখানে আলোচনা হলে আন্তর্জাতিক ভাবেও আমরা আরো বেশি গণতান্ত্রিক এবং রাজনৈতিকভাবে আরো শিক্ষিত এবং গ্রহণযোগ্য হতো বলে আমরা মনে করি। তো সুতরাং আজকে বাংলাদেশের ভাগ্য নিয়ে লন্ডনে আলোচনা হবে, এখনো সেই 54-55 বছর পরেও সেটা আমরা সমর্থন করি না। যে আলোচনা হলো গণতন্ত্রের প্রাণ শক্তি। গণতন্ত্র যুদ্ধ নয়, গণতন্ত্র আলোচনা, ডায়ালগ, এগুলোর বিষয়। দেখুন, এই তারেক জিয়া বহুদিন যাবৎ, প্রায় 16 বছর যাবৎ দেশের বাইরে আছেন। উনি এখনো দেশে ফিরছেন না। প্রায় 1 বছর হতে গেল যে দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই আগস্টের হলো। তো নিরাপত্তার প্রশ্নটা তোলা হয়। বিএনপির মতো একটা বড় দলের নিরাপত্তার অভাব থাকবে কেন? আমি একজন সামরিক বাহিনীর লোক, তারপরেও আমি মনে করি এবং বিশ্বাস করি জনগণ হলো নিরাপত্তা প্রদানের সবচেয়ে বড় শক্তি, এবং যে কোনো দলের অনুসারীরা হলো সেই দলের অতন্ত্র প্রহরী। সুতরাং যেমন এই যে আব্দুল হামিদ নির্ভয়ে আবার ফেরত আসলেন, এটা কিন্তু উনি একটা বীরত্বের প্রমাণ দিলেন। দেখেন, উনি গিয়েছেন লুকিয়ে লুঙ্গি পরে, আসলেন বীরের মতো, মাঝখান থেকে কয়েকজন সাসপেন্ড হলেন। এই যে আমাদের অপরাজনীতি, যে এখন বলা হচ্ছে ওনার নামে কোনো কেস নাই, তো কেস যদি না থাকে তাহলে কয়েকজনকে বহিষ্কার করা হলো কেন? তো সুতরাং আমরা তো এখনো সুষ্ঠু, সুন্দর, শিক্ষিত সমাজের যে রাজনীতি, স্বাধীন দেশের যে রাজনীতি, আমরা তা করছি না। আমরা এখনো ডেমনস্ট্রেশন, সেই পরাধীন দেশের রাজনীতি অথবা স্বৈরতন্ত্রের অধীনে থাকলে যে বিপ্লব সংগ্রাম করতে হবে সেই দিকেই এগিয়ে আছে। এই জন্যই উস্কানিমূলক কথাগুলো। এখন একটা দলের, একটা বড় দলকে নিয়ন্ত্রণ করা কম কথা নয়, কিন্তু সেই দলের চেয়েও বড় কঠিন কাজ দেশকে, জাতিকে নিয়ন্ত্রণ করা। তাহলে একটা বড় দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে তারেক জিয়াকে নিয়ে বিএনপির অনেকে অনেক রকম কথা বলছে, এবং আমার যা মনে হয় যে জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং বর্তমানে বেঁচে আছেন আমাদের খালেদা জিয়া, ওনাদের চিন্তা ভাবনা সাথে তারেক জিয়ার তো কিছুটা হলেও ফারাক আছে। সম্প্রতি খালেদা জিয়া যে বলেছেন উস্কানিমূলক কথা না বলতে, এবং ডক্টর ইউনূসের সাথে সমঝোতা ছাড়া দ্বন্দ্বে না যেতে, এবং এই যে আমির খসরু সাহেব যে গিয়েছেন, বলা হয়েছিল এটা 1-to-1 ডায়ালগ হবে, তো উনি ওখানে গিয়েছেন। এটা আমার ধারণা যে খালেদা জিয়া কিছু মেসেজ পাঠিয়েছেন তার ছেলের কাছে, যেটা হয়তো মিডিয়াতে আসার প্রয়োজন নাই উনি মনে করেছেন, নাহলে অন্য কোনো কারণ আমি দেখি না। তারেক জিয়া যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট সুন্দরভাবে কথা বলতে পারবে। যদিও উনি কখনো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, রাজনীতি আসলে সক্রিয়ভাবে করেননি। ওনাদের দল যতদিন ক্ষমতায় ছিল উনি ব্যবসায় জড়িত ছিলেন। আজকে বলা হয় যে ডক্টর ইউনূস বিদেশে গিয়েও বলেছে যে আওয়ামী লীগকে কি রাজনৈতিক দল বলা যায়? সত্যি তো, একটা জাতিকে যেভাবে ধ্বংস করার জন্য তার সংস্কৃতি, শিক্ষা, মানুষ হত্যা, জ্বালানো পোড়ানো, গুম খুন, এগুলো যারা করে যে দল, সেটা কি রাজনৈতিক দল হতে পারে? ডাকাত দল আর রাজনৈতিক দল তো এক নয়। 5ই আগস্টের পরে বর্তমানে যে বৃহৎ দল, তারা যে 5ই আগস্ট থেকে অদ্যাবধি যে আচরণ করেছে, এখনো টেম্পো ঘাট, খেয়াঘাট, বিভিন্ন ইজারা, বিভিন্ন চাঁদাবাজি, নিজেদের মধ্যে প্রায় 2-2.5 হাজার বহিষ্কার, শতাধিক হত্যা একই দলের মধ্যে, এটা কি গণতন্ত্র? এটা কি স্বাধীন দেশের রাজনীতি? তো সুতরাং আমরা স্বাধীন, দ্বিতীয়বার তৃতীয়বার স্বাধীন হতে পারি যদি আমরা মানসিকভাবে মানবিক উন্নয়ন আমাদের মধ্যে না হয়, মানবিক সংস্কার যদি না হয়, তাহলে আমরা তো দেখছি, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ সংস্কার পার্টি আমাদের দলের নামে, এবং আমরা জাতীয় সংস্কার জোট নামে একটি জোট করেছি। এই জোট মনে করে
যে আমরা অর্ধেক সাফল্য এখন অর্জন করতে পারিনি, এবং এই অর্ধেক ফেল হয়ে যাবে যদি তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সুন্দর আলোচনা, শুধু আলোচনা নয়, ফলপ্রসূ আলোচনা এবং একটা সিদ্ধান্ত যদি এখান থেকে বেরিয়ে না আসে, তাহলে জাতির ভবিষ্যৎ খুব একটা মঙ্গলজনক বলে আমরা মনে করি না। কি আলোচনা হতে পারে তার মধ্যে আমরা মনে করি দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন এবং হতে পারে। সেটা হলো, একটা হলো নির্বাচন, তার তারিখ। যদিও নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে রাজনীতিতে, এবং যারাই আজকে নির্বাচন করে জিকির তুলছেন, তাদের জীবনে জীবদ্দশায় তাদের সভাপতি, সাধারণ সম্পাদক কাউকে নির্বাচিত করে করেননি। এই নির্বাচন নিয়েও রাজনীতি চলছে, অপরাজনীতি। তো এই বিষয়টার তারিখটা নিয়ে আলোচনা হতে পারে এবং জুলাই সনদ নিয়ে কথা হতে পারে। কারণ ইতিমধ্যে আকার ইঙ্গিতে বিএনপি বলছে যে একটি দল যদি সিগনেচার না করে তাহলে তো এই জুলাই সনদ হবে না। বাট আমরা কিন্তু তা মনে করি না। আমরা মনে করি গণতান্ত্রিকভাবে অধিকাংশ মানুষের সাপোর্ট যেটাতে থাকবে সেটাই, একজন বা একটা দল সাইন না করলে সেটাকে বাদ দিতে হবে এমন নয়। এমনকি গণতন্ত্রে যে সংখ্যা লঘু তার মতামতকেও মূল্যায়ন করা হয়। তো সুতরাং এই জুলাই মাসে আমরা তো নির্বাচন নিয়ে চিন্তা করছি, এপ্রিল উপযোগী কিনা, এপ্রিলে নির্বাচন হবে কিনা। আমরা আমাদের দল থেকে মনে করি জুলাই মাস হলো বাংলাদেশের ভাগ্য নির্ধারণের মাস। এই জুলাইয়ে, 24 জুলাইয়ে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি। এই 25 জুলাইয়ে যদি জুলাই সনদ না হয় তাহলে আমরা যোজন যোজন পেছনে চলে যাব। আর জুলাই সনদটাকে যদি সঠিকভাবে প্রকাশ করা যায়, সবাই, অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত প্রকাশ করেন এবং একটা সনদ তৈরি হয়, তাহলে এই বিপ্লব বা এই আন্দোলন, এই আমাদের অভ্যুত্থান সফল হবে। কারণ আমরা যার জন্য এই আন্দোলনটা করেছিলাম, যার জন্য রক্ত দিয়েছি, যার জন্য আবু সাঈদ মুগ্ধরা বুক চিতিয়ে বুলেট গ্রহণ করেছিল, এখনো হাজার হাজার মানুষ পঙ্গু, অন্ধ, শিশুরা পিতা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, মা বাবা, শিশু হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন। সেই রকম একটা অবস্থায় এই যে সরকার, যাকে বলা হয় নিরপেক্ষ হওয়ার জন্য বা নিরপেক্ষ সরকার বলে, আমরা আমাদের দল থেকে এই সরকারকে নিরপেক্ষ মনে করি না। কারণ নিরপেক্ষর চরিত্র ওনাদের মধ্যে নাই এবং নিরপেক্ষতা তারা প্রমাণও করতে পারেনি, এবং নিরপেক্ষতা প্রমাণের প্রয়োজন আছে বলেও আমরা মনে করি না। এই সরকারটি হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার, অথবা জাতীয় সরকার, অথবা ইন্টারিম সরকার হিসেবে যে আছে এটা হওয়া উচিত ছিল ডিক্লেয়ার দিয়ে যে আমরা জুলাই আগস্টের যে স্পিরিটের সরকার। তাহলে তো এখানে নিরপেক্ষ হওয়ার তো কিছু নেই। নিরপেক্ষ হতে হয় দুইজনের দ্বন্দ্ব বিচার করার জন্য, কারো পক্ষে না গিয়ে। এখানে তো একটা পক্ষ নিতেই হবে, সত্যের পক্ষে থাকতে হবে, শহীদের পক্ষে থাকতে হবে। আবু সাঈদ মুগ্ধদের সরকার এটা, সেটা বলার মতো সৎসাহস এই সরকারের নাই। কারণ সরকারটা গঠিত হয়েছে সোনার পাথর বাটির মতো, আধা পুরনো আধা নতুন, একটা জগা খিচুড়ির সরকার, এবং কিছু যোগ্য কিছু অযোগ্য লোকের মিশ্রণে। সুতরাং আমি মনে করি আমাদের যে 24 যে আন্দোলন, যেটা আমরা সফলতার সূর্য দেখেছি, সেটাকে ধরে রাখার জন্যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আজকে কেন লন্ডনে গিয়ে একজন রাজনৈতিক নেতার সাথে কথা বলতে হবে? উনি কেন নিরাপত্তা চেয়ে যে আমি আসবো এখানে আলোচনা করতে আমার দেশের মাটিতে? এখানে আলোচনা হলে আন্তর্জাতিক ভাবেও আমরা আরো বেশি গণতান্ত্রিক এবং রাজনৈতিকভাবে আরো শিক্ষিত এবং গ্রহণযোগ্য হতো বলে আমরা মনে করি। তো সুতরাং আজকে বাংলাদেশের ভাগ্য নিয়ে লন্ডনে আলোচনা হবে, এখনো সেই 54-55 বছর পরেও, সেটা আমরা সমর্থন করি না। সুতরাং এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে স্বাধীন দেশের স্বাধীন চেতনা নিয়ে স্বাধীন রাজনীতি করতে হবে। শোডাউন, চাঁদাবাজি, রাহাজানি, মারামারি, খুনাখুনি, গুম, এগুলো থেকে বেরিয়ে, এগুলো বের হতে গেলে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই ধরনের দল তৈরি হচ্ছে, জোট তৈরি হচ্ছে, পুরনোদের দিয়ে সেটা হয়তো আশা করা যায় না। অতএব আমি মনে করি এই বিষয়টাই যারা সহযোগিতা করতে পারবে সবচেয়ে বেশি, তাদের মধ্যে একটা মানসিক পরিবর্তন আসছে, সেটা হলো দেশের মালিক জনগণ। তারা বিশ্বাস করে যে এখন আর ভবিষ্যতে কখনোই কোনো স্বৈরাচারকে গ্রহণ করা হবে না।
এই যে সচেতনতা, এই যে সংস্কার, এটাই দেশকে এগিয়ে নিবে। এবং আগামী নির্বাচনে সংস্কার হোক বা না হোক, আগামী নির্বাচনে যদি জনগণ চায় যে আমরা যোগ্য লোকটিকে নির্বাচিত করব, মার্কা এবং দল নির্বিশেষে, যেটা প্রবাসীরা চাচ্ছে, আমি প্রবাসীদেরকে সেলুট জানাই। তারা প্রবাসে বসে বসে চিন্তা করছে কাকে কখন সাপোর্ট দিবে। যদি আবার একটা অথর্ব সরকার, আরেকটা গুন্ডা সরকার যদি বাংলাদেশে অধিষ্ঠিত হয়, তবে প্রবাসীরা মুখ ফিরিয়ে নিবে বলে আমার বিশ্বাস। অতএব প্রবাসীদের সমর্থন, প্রবাসীদের ভোটাধিকার সবকিছু ফিরিয়ে দিয়ে এই বাংলাদেশকে আরো স্বাবলম্বী এবং স্বাধীন এবং শক্ত এবং শক্তিশালী দেশে এবং জাতিতে পরিণত করা আমার নৈতিক দায়িত্ব।